প্রত্যেক জেলার সংবাদপত্র, সাংবাদিক এবং সাংবাদিকতার যে ইতিহাসগুলো আছে এগুলো নিয়েই কিন্তু আমার বর্ধিত কলরবে এটা প্রকাশ হচ্ছে। সম্মানিত সুধী, শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্রে কক্সবাজার। সংবাদপত্রে কক্সবাজার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি যথারীতি নির্বাণ পাল। আজ রবিবার 11 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 27 পৌষ 1432 বঙ্গাব্দ। আজকে আপনাদের সাথে সংবাদ বিশ্লেষণ করার জন্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের ছোট ভাই, স্বনামধন্য সংস্কৃতিকর্মী। দীর্ঘ সময় ধরে তিনি সংবাদ জগতে কাজ করেছেন এবং উনি বেতারের সাথেও জড়িত। আমাদের সবচেয়ে চেনা মুখ এবং রাজপথের লড়াকু সৈনিক, তরুণ কবিতা কর্মী আমি আজাদ মনসুরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজাদ মনসুর, আপনি নিজের সম্পর্কে যদি একটু আমাদের অতিথিদের কিছু বলতে চান। নিজের সম্পর্কে বলতে আমি আসলে একজন সংবাদকর্মী বললেই আমার কাছে সেটা অনেক বেশি প্রাপ্য। আপনার তো বইও আছে, বই আছে, একাধিক বই আছে আমার গবেষণাধর্মী, বিশেষ করে কক্সবাজারের সংবাদপত্র, সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিয়ে, তৃণমূল সাংবাদিক নিয়ে আপনার লেখা আছে, সবকিছু গবেষণাধর্মী। কক্সবাজার বার্তা, দৈনিকা কক্সবাজার বার্তা, শিরোনাম গণভোট কি বুঝে না সাধারণ মানুষ। ওরা সাবহেড করেছে হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া রুগী, ঝুঁকিতে শিশু ও বয়স্করা। সাজন বড়ুয়া সাজু নিউজ করেছে। দৈনিক কক্সবাজার লিখছে অভিজ্ঞ সালাউদ্দিনের সামনে 2 নবীন। তারপর তারা আরেকটা করছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘটনায় আটক 3 জনের নামে মামলা। আজকে দেশ বিদেশ শিরোনাম করছে বিএনপির দিকেই ঝুঁকছে ভারত। তারপর ওনারা হেড করেছেন আপিলে প্রার্থিতা ফিরিয়ে ফেলেন সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। আছে আমার হাতে দৈনিক কক্সবাজার 71 শিরোনাম করেছে বিএনপির জোটে অবিশ্বাস, জামাতের জোটে বিভক্তি। আরেকটা সংবাদ ওরা ইম্পর্টেন্টলি করেছে, লামা প্রতিনিধি, লামায় টিউবওয়েল বরাদ্দের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিলে চক্রান্ত। দৈনিক বাকখালীর শিরোনাম বিএনপির প্রতিহিংসা রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায় তারেক রহমান। তাদের আরেকটা রোহিঙ্গা ক্যাম্পে 2 পক্ষের সংঘর্ষ, নিহত 1। দৈনিক সৈকত শিরোনাম করেছে সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান, মতভেদ যেন জাতিকে বিভক্ত করতে না পারে। ওরা আরেকটা আছে সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে 1 ঘন্টায় 250 কেজি বর্জ্য অপসারণ। দৈনিক ইরানি শিরোনাম করেছে অস্তিত্বের সংকটে লবণশীল। তারপরে ওরা আরেকটা নিউজ করেছে ফ্যামিলি কার্ডের যে পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান। সমুদ্রকণ্ঠ প্রধান শিরোনাম এখনো আস্থা অর্জনের পরীক্ষায় ইসি। ওরাও বলছে রোহিঙ্গা ক্যাম্পে 2 পক্ষের গোলাগুলি, যুবক ওখানে বলছে মারামারি, এখানে বলছে গোলাগুলি। নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা, 2.5 মাস পাচারের চেষ্টাকালে 447 জন রোহিঙ্গা উদ্ধার। দৈনিক রূপসী গ্রাম জেলায় 2.5 মাসে পাচারকালে ওই একই 447, এখনো লুট হয়নি 1367 নির্বাচন। রূপালী সৈকত ইতিবাচকভাবে কক্সবাজারকে তুলে ধরতে হবে চসিক মেয়র। ওরা একটা বড় নিউজ করেছে, বাড়ছে ভোটের উত্তেজনা, প্রস্তুত নয় জাতীয় সংসদ ভবন। সকালের কক্সবাজার প্রথমবার দেখছি পিয়মখালী ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়মের পাহাড়, চকরিয়ায় তরমুজ চাষে নতুন সম্ভাবনার দুয়ার। দৈনন্দিন হেড করেছে 5 আগস্টের আগে ফিরে যেতে চায় না তারেক বলছেন। আরেকটা হচ্ছে 18 কোটি টাকার মাদক ধ্বংস টেকনাফে। দৈনিক হিমচিনি থামছে না মানব পাচার ইত্যাদি। দৈনিক মেহেদি ঝুপড়ি থেকে বেরিয়ে রোহিঙ্গাদের নতুন জীবনের স্বপ্ন, সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, আটক 3 জনের নামে মামলা। এখন কথা হচ্ছে, দেখেন আপনি শুধু এই একটা দেখলেন না, আমরা মানে যুগে যুগে এই ধরনের প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশে, কিন্তু আমরা তো এটা হওয়ার কারণটা কি? একটা সচিত্র প্রতিবেদন, তাদের চেহারা জাতি দেখতে পাচ্ছি, এটা একটা কম বিষয় না। তবে আমি এইটুকু বলছি, সংবাদকর্মীদের এইটুকু ধন্যবাদ দিতে হয়, যারা এই ধরনের কাজগুলো করে তাদেরকে আসলে প্রকাশ্যে এনে শাস্তি দেওয়া দরকার। হচ্ছে জুতার মালা পরানো হতে পারে, এটা এইভাবে না করলে মানে তুমি বলছো ফাঁসি দিলে তো মরে গেল, সে শাস্তি পেল না। এটা দেখো, তাদেরকে সামাজিকভাবে চিহ্নিত করা থেকে শুরু করে প্রথমত সামাজিকভাবে চিহ্নিত করা দরকার। এমন একজন খারাপ অপরাধী যে শিক্ষা নিয়ে অপরাধ করতেছে। ধন্যবাদ। আমরা আরেকটা নিউজের দিকে একটু আসি। গণভোট কি বুঝে না সাধারণ মানুষ, আজিজ রাসেলকে ধন্যবাদ, খুব ইম্পর্টেন্ট একটা নিউজ করার জন্য। কক্সবাজার বার্তায় আজিজ রাসেলের নিউজকে হেডলাইন হয়ে গেছে। তার বক্তব্য হচ্ছে গণভোট কি বুঝে না সাধারণ মানুষ।
আমি যেহেতু সরকারি একটি গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট, আমি অবশ্যই এই গণভোট সম্পর্কে আমি তো প্রতিনিয়তই এই ধরনের সংবাদগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। স্বাভাবিকভাবে গণভোট সাধারণ মানুষের পর্যায়ে এখনো পর্যন্ত সচেতনতা তৈরি হয়নি, যে বিষয়টি আপনি বললেন। আমি এই জায়গা থেকে একটু অন্যভাবে বলি, সেটা ওই যে আগে বললাম, যে কোনো কিছু শুরু করতে হবে। এখন যদি আমি শুরুই না করি তাহলে আমি শেষটা কিভাবে করব, একটা ব্যাপার আছে। এখন গণভোট আমি এবারে শুরু করলাম, এটার জন্য সরকারি যত ধরনের কৌশল অবলম্বন করবা, মানে একেবারে প্রান্তিক মানুষের জায়গায় পৌঁছানোর মতো যে সুযোগটা, এটা কিন্তু সরকার শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন মনে করেন যে কি অনেকে ভোট যখন দিতে যাবে তারা অনেকে সেটা পড়তে পারবে না। আমাকে যে প্রশ্নগুলো ওখানে দেয়া হচ্ছে সেটা পড়ে আমি যে হ্যাঁ এবং নাতে ভোট দেব, এই বিষয়গুলো সম্পর্কে হয়তো সাধারণ মানুষ পর্যায়ে আলোচনা হচ্ছে। তবে আমি দেখতে পাচ্ছি যে বেশ নির্বাচনের তফসিল হওয়ার পর থেকে বা আগে থেকে এই গণভোট নিয়ে একেবারে মাঠ পর্যায়ে যেভাবে সচেতনতামূলক একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গেছে, আমি মনে করি যে কি সামনে যে নির্বাচন 12 তারিখ, তার আগ মুহূর্ত পর্যন্ত সরকার একেবারে সাধারণ মানুষ পর্যায়ে একেবারে সচেতনতার জায়গা যেভাবে তৈরি হবার দরকার সেটা তৈরি করতে পারবে, আমি সেটুকু আশাবাদী। গণভোট হলে পরে আমাদের যে একটি সামনে সরকারের যে একটা আমাদের দেশের চাবি যে আমাদের জনগণের হাতে, একটা সুন্দর প্রতিপাদ্য কিন্তু দেশের চাবি জনগণের হাতে। তো এই জায়গাটা অন্তত আরো বেশি প্রাণ দেওয়ার জন্য, আরো বেশি জাগানোর জন্য সাধারণ পাবলিকলিও এগিয়ে আসতে হবে কিন্তু। ধন্যবাদ আজাদ মনসুর। তুমি তো সাহিত্য একাডেমির সাথেও দীর্ঘ সময় জড়িত, তোমার কিছু বইপত্র আছে, তো হয়তো অনেক মানুষ তা জানেও। যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বল, তোমার এই সাংবাদিকতার পড়ালেখা, তোমার লেখালেখি, তোমার এই যে এই সাহিত্য একাডেমির মতো অনেকগুলো সংগঠনের সাথে জড়িত, তুমি যদি আমার পাঠকদের সাথে একটু নিজের কর্মকাণ্ডকে পরিচয়। আসলে আমি পেছনের মানুষ, সব সময় পেছনে থাকতে ভালো লাগে। তবে নির্মাণদা যেভাবে আমাকে একটা বিষয় আবিষ্কার করবার জন্য বলে দিচ্ছেন, এটা আমার জন্য অবশ্য বিব্রতকরও এক প্রকার। তারপরেও বলছি, গণমাধ্যম নিয়ে পড়ছি এখনো, মাস্টার্স শেষ করছি। এখানে তো পড়া লাগে না। তারপরে হচ্ছে আমি এখন বাংলাদেশের সংবাদপত্র, সাংবাদিকতা, সাংবাদিক, এটা নিয়ে আমি এমফিল গবেষণার জন্য একেবারে সব কাজ সম্পন্ন করে প্রস্তুতি সম্পন্ন করছি। এটা গবেষণা চলমান আছে আমার। তারপরে আমার হচ্ছে কক্সবাজারের 100 বছরের সাংবাদিকতার ইতিহাস নিয়ে আমি একটা বই প্রকাশ করেছিলাম, কক্সবাজার সাংবাদিক কোষ। আবার এটার এডিশনের কাজও চলমান। আচ্ছা, নেক্সট এডিশন আমরা হাতে পাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশের সাংবাদিক কোষ, অর্থাৎ 1200 জন সাংবাদিক নিয়ে, আচ্ছা, একেবারে সাংবাদিক পূর্ববর্তী এবং পরবর্তী এবং রানিং মারা গেছে এই ধরনের সহ অনেক, মানে প্রত্যেক জেলার আলোচিত 1200, প্রত্যেক জেলার সংবাদপত্র, সাংবাদিক এবং সাংবাদিকতার যে ইতিহাসগুলো আছে এগুলো নিয়েই কিন্তু আমার বর্ধিত কলরবে এটা প্রকাশ হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন। মফস্বল সাংবাদিকতার যত কথা নামে আমার একটি গবেষণালব্ধ বই আছে। এটা কি আত্মকথার মতো, মানে তোমার নিজের অভিজ্ঞতা? না, নিজের অভিজ্ঞতা না বলা যায়, এটা টোটালি আসলে এই যে আপনি আমাকে কথার ফাঁকে ফাঁকে যে বিষয়গুলো জানতে চেয়েছেন, এই সব দুর্ভিক্ষগুলো আমি সংবাদপত্রের বিষয়গুলো আমি ওখানে প্রথমত আমি সংবাদপত্রের যে দুর্বৃত্তায়ন এগুলো তুলে ধরবার চেষ্টা করেছি। আসলে দীর্ঘ সাংবাদিকতা করে যা হয়েছে এবং বর্তমানে যেভাবে চলছে সারা বাংলাদেশের সাংবাদিকতা, এইসব বিষয়গুলো আসলে। আচ্ছা, সাহিত্য একাডেমিকে নিয়ে যদি সাহিত্য একাডেমি তো কক্সবাজারের একটা প্রতিনিধিত্বশীল সংগঠন, দীর্ঘ সময় ধরে এরা সাহিত্যের চর্চা করছে, অনেকগুলো বই তাদের প্রকাশিত হয়েছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা আছে, তাদের অনেক সভ্যদের নিয়েও সমালোচনা আছে, কিন্তু সংগঠনটা তো নিরবিচ্ছিন্নভাবে কাজ করে। আচ্ছা, আপনি যখন সাহিত্য একাডেমিকে নিয়ে আসছেন, এখানে একটা বিষয়, আপনি সমালোচনা হোক, সমস্যা নেই, আলোচনা যদি সম হয় স্বাভাবিকভাবে আমাকে ধরে নিতে হবে সাহিত্য একাডেমি তাইলে কাজ করছে না। আজাদ, আলোচনাটা যদি সম হয় তার মানে এটার পক্ষে বিপক্ষে উভয় যুক্তি থাকে, তখন তো সাধুবাদ জানাতে হবে। অবশ্যই সাধুবাদ জানাতে হবে।
তবে কক্সবাজার সাহিত্য একাডেমির মতো একটি প্রতিনিধিত্ব সাংবাদিক এগিয়ে সাহিত্য সংগঠন, কক্সবাজারে প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠন, আপনি অবশ্যই এটা বুকে হাত দিয়ে বলতে পারবো। আমি যেহেতু সাহিত্য একাডেমির একেবারে শুরু পর্যায়ে সম্পৃক্ত আছি, তো আবার এটাও বলি, সাহিত্য একাডেমি আমাকে আজাদ মনসুর বানিয়েছে। রাইট। কক্সবাজার তোমার মতো আরো শত আজাদ তৈরি হয়েছে। আজাদ মনসুর ওই ভিতের উপর দাঁড়িয়ে, অবশ্যই দাঁড়িয়ে আমি এখনো পর্যন্ত সেটা অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি যেহেতু আজাদ মনসুরকে বানানোর একটা বিষয় আসছে, স্বাভাবিকভাবে আমি কক্সবাজার থিয়েটারকেও আমি কক্সবাজার থিয়েটার, একসময় তুমি নাট্যাঙ্গনের খুব পরিচিত মুখ ছিলা। আমি তো নাট্যকলা নিয়ে পড়ছি আবার। এটা একটা নতুন দিগন্ত। হ্যাঁ, আমরা সুযোগ পেলে এটা নিয়ে কথা বলবো। বাংলাদেশে সিটি কলেজ একমাত্র কলেজ যেখানে নাট্যকলা নিয়ে উচ্চতর পড়াশোনা। জি জি। বাংলাদেশে দ্বিতীয় কোনো কলেজ নাই যেখানে নাট্যকলায় উচ্চতর শিক্ষা দেওয়া হয়। এটা এখন অনার্স। এবং তুমি কি জানো প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট আমি। আপনি? ওয়াও। কথা প্রসঙ্গে এটা বলছি, আপনারা যারা এরকম সাহিত্যবোধী এবং নাট্যবোধী তাদের জন্য একটু সুযোগ আছে। আপনারা স্নাতকোত্তর পর্যায়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই ওখান থেকে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে পারেন। ধন্যবাদ, অনেক কথা হলো। আমরা আসলে মূল কথা শেষ করতেই পারিনি। তোমাদের মতো এদেরকে পেলে আমার গল্প করতে ইচ্ছে হয়, আমার পাঠকরাও নিশ্চয়ই এটা মেনে নেবে এবং আগ্রহের সাথে অপেক্ষা করবে। তোমাকে আমি আমাদের পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই সাথে পাবো। তুমি যে কষ্ট করে এসছো, এতক্ষণ সময় দিলা, পেনোয়া নিউজের পক্ষ থেকে তোমাকে আপনাকেও ধন্যবাদ। পেনোয়া নিউজকেও, আর যারা বিভিন্ন কলা কৌশলী আছে তাদের প্রতি ধন্যবাদ।